চলো বন্ধুরা, ওয়েলকাম টু কর্ণ সুবর্ণ অফিসিয়াল। তোমরা এই চ্যানেলে ডাব্লিউবি, এসএসসি, সিডি, এনটিপিসি, এসএসসি, জিডির কোশ্চেন পেয়ে যাবে। চলো আমরা আজকে আমাদের আলোচ্য কোশ্চেন শুরু করি। বলো, হুইচ কান্ট্রি ওন দ্য 2025 ওম্যান ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ও ডিআই, অর্থাৎ 2025-এর ওম্যান ক্রিকেট ওয়ার্ল্ড কাপ কোন দেশ জিতেছে? এখানে অপশান আছে অস্ট্রেলিয়া, ইন্ডিয়া, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা। উত্তর হবে ইন্ডিয়া। তোমরা জানো যে 2025-এ যে ওমান ওয়ার্ল্ড কাপ, যেটা কিছুদিন আগেই অনুষ্ঠিত হলো, কোথায় অনুষ্ঠিত হলো? ইন্ডিয়া এবং শ্রীলঙ্কা, অর্থাৎ দুই দেশ মিলে এই কাপ অনুষ্ঠিত হয়েছে। এবং ভারত, এটা হচ্ছে ভারতের প্রথম টাইটেল যেটা ইন্ডিয়া হচ্ছে জিতেছে। ক্যাপ্টেন কে ছিল মনপ্রীত কর। প্লেয়ার অফ দ্য সিরিজ হচ্ছে দীপ্তি শর্মা। মোস্ট রান করেছিল এল ওলভারেট। এই কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট, কারণ ডাব্লিউবিসিএস এই কোশ্চেনটা আসবে, তোমরা স্টার মার্ক দিয়ে রাখো। বুঝলে বন্ধুরা, এই কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ, এই কোশ্চেনটা আসবে। চলো আমরা দেখি আমাদের পরবর্তী কোশ্চেন। এটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ কোশ্চেন। হু বিকেম দ্য 53rd চিফ জাস্টিস অফ ইন্ডিয়া? অমিত কুমার, ইউ ললিত, সূর্যকান্ত, সঞ্জীব খান্না। অর্থাৎ ভারতের যে 53তম সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কে? সূর্যকান্ত হচ্ছে 53তম প্রধান বিচারপতি। যদি বলে যে কবে থেকে নেবে, 24 নভেম্বর 2025 থেকে। এর আগে কে ছিল? বি.আর. গাভাই, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। কে অ্যাপয়েন্টমেন্ট করে থাকে? এখানে যদি তোমাকে কোশ্চেন দেয়, কি বলবে তুমি? এটা অ্যাপয়েন্টমেন্ট করে থাকে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। কততম আর্টিকেল? ভারতের সংবিধানে 124তম আর্টিকেলের ক্লজ নাম্বার 2। সুপ্রিম কোর্টের যে বিচারপতির যে এজ, রিটায়ারমেন্টের এজ কত? 65 বছর। ফার্স্ট সিজিআই হচ্ছে হীরালাল কানিয়া। যদি বলে ফার্স্ট মহিলা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে? ফতেমা বিবি। প্রথম মহিলা প্রধান বিচারপতি হচ্ছে ফতেমা বিবি। চলো আমরা দেখি আমাদের পরের কোশ্চেন। হু হ্যাজ ওন দ্য বুকার প্রাইজ 2025? অর্থাৎ 2025 সালে বুকার প্রাইজ কে জিতেছে? সেটা সামান্থা হারভে, ডেভিড শেজলে, জর্জ গস বন্ডেনব, জেনি আর পেন বেক। কোশ্চেন হবে ডেভিড শাসলে। বুকার প্রাইজ 2025, অর্থাৎ বুকার প্রাইজ ফর ফিকশন রিটেন ইন ইংলিশ লিখেছিলেন কে? ডেভিড শাসলে। কোথাকার নাগরিক? হাঙ্গেরিয়ান ব্রিটিশ নাগরিক। তা হিজ নোবেলের নাম হচ্ছে ফ্লেশ। অর্থাৎ তার কোন বইয়ের জন্য পেয়েছিলেন? তার বইয়ের নাম হচ্ছে ফ্লেশ। কোথায় কিসের জন্য পেয়েছিল? সেটা হচ্ছে ফ্লেশ। ট্রান্সলেট করেছিল ইংলিশে। ভারতে যে কে পেয়েছিল 2024 সালে, সেটা হচ্ছে ভানু মুস্তাক। তার বইয়ের নাম ছিল হার্ট ল্যাম্প। ভানু মুস্তাক, তার বইয়ের নাম ছিল হার্ট ল্যাম্প। ভানু মুস্তাক, তার বইয়ের নাম ছিল হার্ট ল্যাম্প। তো তোমাদেরকে, চলো আমরা আমাদের পরের কোশ্চেনের দিকে যাই। কি কোশ্চেন? পরের কোশ্চেন, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড এক্সিকিউটিভ চেয়ারম্যান অফ নালসা, অর্থাৎ ন্যাশনাল লিগাল সার্ভিস অথরিটি অফ ইন্ডিয়া? এটা কি একটা স্ট্যাচুটরি বডি? কত সালে তৈরি হয়েছিল? 9 নভেম্বর 1995 সালে। এটা অ্যাক্টের মাধ্যমে তৈরি করা হয়েছিল, লিগাল সার্ভিস অথরিটি অফ অ্যাক্ট 1987। যেটা নিয়োগ হয়েছিল বিক্রম নাথ। তোমাদেরকে যদি বলে নালসার যে ইম্পর্টেন্সটা কি, সেটা তোমাদেরকে নালসার ইম্পর্টেন্স হচ্ছে, ধরো কোর্টে অনেক সময় কী হয়, যে মানুষ, যারা যে সমস্ত গরিব মানুষ, তারা কী আছে, যে উকিল করতে পারে না, অর্থাৎ তখন সরকার কী করবে, তাদেরকে ফ্রি উকিল, সরকারি উকিল, সেই কেসটা করবে। অর্থাৎ কোনো মানুষ যাতে বিনা বিচারে বন্দি না হতে পারে, সেই জন্য নালসা তৈরি করা হয়েছিল। কত তোমার আর্টিকেলে অ্যাড করা হয়েছিল? আর্টিকেল 39A। 42 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে 1976 সালে প্রোভাইড করেছিল ইকুয়াল জাস্টিস অ্যান্ড ফ্রি অ্যান্ড ইকুয়াল জাস্টিস, যাতে প্রত্যেকটা মানুষ পেতে পারে, সেই জন্য এটা ব্যবস্থা করা হয়েছিল। চলো আমরা দেখি আমাদের পরের কোশ্চেন কি। Which Indian defense PSU signed a joint venue with Safran to manufacture a hammer weapon in India? অর্থাৎ ভারতের কোন ডিফেন্স ম্যানুফ্যাকচারিং কোম্পানি সাফরান কোম্পানির সঙ্গে হ্যামার ওপেন তৈরি করার জন্য এগ্রিমেন্ট করছে? সেটা বিল, অর্থাৎ ভারত ইলেকট্রিক লিমিটেড। এটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের একটা মিনি রত্না কোম্পানি, ভারত ইলেকট্রিক লিমিটেড। অ্যান্ড স্যাফরন ইলেকট্রনিক্স অ্যান্ড ডিফেন্স, কোথাকার? স্যাফরন কোন দেশের যদি বলে, সেটা হচ্ছে ফ্রান্স। হ্যামার হচ্ছে যে ফুল ফর্ম হচ্ছে হাই অ্যাংলাইল মডুলার মিউনেশন অ্যান্ড এক্সটেন্ডেড রেঞ্জ ওয়েপেন। অর্থাৎ এই যে মিসাইল, সেটা ইউজ করা হয় কোন, যেটা সেটা রাফেল তোমরা জানো যে রাফেলের কাছ থেকে ইন্ডিয়া কিনেছে। সেটা হচ্ছে, অর্থাৎ এটা হচ্ছে অল ওয়েদার স্মার্ট গাইডেড এয়ার টু গ্রাউন্ড মিসাইল। অর্থাৎ যে রাফেল যে যুদ্ধ বিমানে, এটা যেটা এই অস্ত্রটা ব্যবহার করা হবে, সেটা হচ্ছে হ্যামার রাফেল যুদ্ধ বিমানে।
চলো বন্ধুরা আমরা দেখি আমাদের পরের কোয়েশ্চেন কি আছে। হুই স্টেট ওন দ্য বেস্ট স্টেট অ্যাওয়ার্ড ইন দ্য ন্যাশনাল ওয়াটার অ্যাওয়ার্ড 2024, অর্থাৎ যে জাতীয় জল পুরস্কার 2024-এর কোন রাজ্য জিতেছে। তোমাদের এখানে অপশন রয়েছে গুজরাট, উড়িষ্যা, মহারাষ্ট্র, গোয়া। অপশন হবে, উত্তর হবে সি, মহারাষ্ট্র। তো মহারাষ্ট্র হচ্ছে প্রথম স্থান অধিকার করেছে জাতীয় জল পুরস্কার। দ্বিতীয়তে রয়েছে গুজরাট। বেস্ট ডিস্ট্রিক্ট হচ্ছে মির্জাপুর, উত্তরপ্রদেশ, নর্থ জোন। মির্জাপুর থেকে তোমরা একটা যে সিনেমা আছে দেখবা মির্জাপুর সিজন, সেই মির্জাপুরের কথা এখানে বলা হয়েছে। বেস্ট পঞ্চায়েত যদি বলা হয় আন্ধ্রপ্রদেশ। বেস্ট পঞ্চায়েত আর বেস্ট আরবান বডি যদি কোয়েশ্চেন আছে, এটা হচ্ছে নভি মুম্বাই। বেস্ট আরবান বডি নভি মুম্বাই। তো তোমরা এই কোয়েশ্চেনটা, এটা অতটা ইম্পর্টেন্ট না, তাও তোমাদেরকে দিয়ে দিলাম কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে। চলো আমরা দেখি পরবর্তী কোয়েশ্চেন আমাদেরকে। Who was named the tournament ambassador for ICC Men T20 ওয়ার্ল্ড কাপ 2026? অর্থাৎ এই কোয়েশ্চেনটা ইম্পর্ট্যান্ট, এটা স্টার মার্ক দিয়ে রাখো যে আইসিসি মেন্স T20 ওয়ার্ল্ড কাপ 2026, অর্থাৎ এই বছরে প্রথম কোয়েশ্চেন তোমাদেরকে আমি বলি যে অনুষ্ঠিত কে করবে। ভারত শ্রীলঙ্কা দুজন একসাথে অনুষ্ঠিত করবে T20 ওয়ার্ল্ড কাপ 2026। এখানে যদি বলে টুর্নামেন্ট অ্যাম্বাসেডার করা হয়েছে কাকে, রোহিত শর্মাকে। তোমরা জানো যে 2024-এর যে আইসিসি T20 ওয়ার্ল্ড কাপ সেটা জিতেছে কে, আমাদের দেশ অর্থাৎ ইন্ডিয়া জিতেছে। কোথায় ছিল? ওয়েস্ট ইন্ডিজে খেলা হয়েছিল, ইন্ডিয়া জিতেছিল। তারপরে রোহিত শর্মা, বিরাট কোহলি তাকে অপসারণ নিয়ে নিয়েছিল, সেই হিসেবে রোহিত শর্মাকে কী হচ্ছে অ্যাম্বাসেডার করা হয়েছে। ইট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তোমরা এখন জানো যে বাংলাদেশের সঙ্গে ইন্ডিয়ার একটা এই যে ক্রিকেট নিয়ে একটা ঝামেলা চলছে, যার কারণে আইসিসি আজকে রিসেন্টলি একটা ঘোষণা করেছে যে বাংলাদেশকে ইন্ডিয়াতে খেলতে হবে, সেকেন্ডটাতে কোনো অপশান নেই। এখানে হোস্ট নেশন আছে ইন্ডিয়া অ্যান্ড শ্রীলঙ্কা। এটা হচ্ছে কোয়েশ্চেন দেবে হোস্ট নেশনকে ইন্ডিয়া এবং শ্রীলঙ্কা। তোমরা যারা যারা ক্রিকেট খেলা দেখো সবাই কমেন্ট করবে। চলো আমরা আপনাদের পরের কোয়েশ্চেন দেখি। হুইচ কান্ট্রি ওন দ্য ওমেন্স কবাডি ওয়ার্ল্ড কাপ 2025 টাইটেল? অর্থাৎ ওমেন কাবাডি ওয়ার্ল্ড কাপ 2025 টাইটেল কোন দেশ জিতেছে? যদি প্রশ্ন হয় যে ইরান, থাইল্যান্ড, ইন্ডিয়া, সাউথ কোরিয়া। ইন্ডিয়া ওমেন। যদি এখানে যেটা বলে ওমেন কাবাডি ওয়ার্ল্ড কাপ 2025, তোমাদের যেটা হোস্ট কান্ট্রির নাম যদি বলা হয় সেটা হচ্ছে আমাদের পাশের দেশ বাংলাদেশ। উইনার হচ্ছে ইন্ডিয়া। ডিফিট করেছে ভাবে চাইনিজ তাইপে মানে কোন দেশে যেটা হয়েছে সেটা হচ্ছে তাইওয়ান। চাইনিজ তাইপে মানে তাইওয়ান, অর্থাৎ আমরা ভাবি যে তাইওয়ান একটা আলাদা ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, কিন্তু চায়না তাইওয়ানকে নিজের হিসেবে দাবি করে, সেই হিসেবে। আর একটা পরে কোয়েশ্চেন হচ্ছে যে বলো কাবাডি ওয়ার্ল্ড কাপ 2025 মেন্স টাইটেলটা কে জিতেছে বলো তো? এটা হচ্ছে ইন্ডিয়া। তো ইন্ডিয়া মেন্স অ্যান্ড ওমেন্স ওয়ার্ল্ড কাপ এই যে কাবাডিতে দুটোতেই জিতেছে। কাবাডি মেন্সটা হোস্ট করেছিল এটা হচ্ছে নেপালে হোস্ট করেছিল মেন্সটা। ইন্ডিয়া জার্মানিকে পরাজিত করেছিল। চলো আমরা দেখি আমাদের পরের কোয়েশ্চেন কী রয়েছে। এটা হচ্ছে হর্নবিল ফেস্টিভ্যাল ইজ সেলিব্রেটেড হুইচ স্টেট? হর্নবিল ফেস্টিভ্যাল যে উৎসব কোন রাজ্যে পালন করা হয়? আসাম, নাগাল্যান্ড, মেঘালয়, রাজস্থান। উত্তর হবে নাগাল্যান্ড। হর্নবিল ফেস্টিভ্যাল কতদিন পালন করা হয়? বিভিন্ন ধরনের কোয়েশ্চেন থাকে, বিশেষ করে এসএসসিতে এই কোয়েশ্চেনটা দিয়েছে কত দিনের জন্য হয়। 10 দিনের জন্য। কোন মাস হয়? ডিসেম্বরে হয়। অ্যানুয়াল ফেস্টিভ্যাল অফ নাগাল্যান্ড, অর্থাৎ প্রতি বছর ডিসেম্বর মাসে হয়ে থাকে। কত ডিসেম্বর? 1 থেকে 10 ডিসেম্বর পর্যন্ত। কান্ট্রি পার্টনার আছে ইউকে, আয়ারল্যান্ড, সুইজারল্যান্ড, অস্ট্রেলিয়া অ্যান্ড মাল্টা, ফ্রান্স। সেটাতে অন্যান্য দেশে যে সমস্ত ট্যুরিস্ট তারা এসে এইখানে আছে। নাগাল্যান্ডে যদি তোমাকে বলা হলো যে অন্যান্য ফেস্টিভ্যালগুলো কী কী সেটা বলো। হর্নবিল, মোয়াসু এ ও ট্রাইব দ্বারা সোকুম সামাই ফেস্টিভ্যাল। নাগাল্যান্ড ভারতবর্ষের পূর্ব রাজ্যের মধ্যে অবস্থান করছে, নর্থ ইস্টে অবস্থান করছে। বলো তো নাগাল্যান্ডের রাজধানীর নাম কি? এই কোয়েশ্চেনটা কিন্তু দেয়, WBCSC 2016-তে এসেছিল। কোহিমা। নাগাল্যান্ডের রাজধানী আছে কোহিমা। চলো আমরা পরে দেখি যে মিলিটারি এক্সারসাইজ 2016-র যে WBCSC-তে মিলিটারি এক্সারসাইজ সম্পর্কে কারেন্ট অ্যাফেয়ার্স এসেছিলো, সেটা হচ্ছে আজাই ওরিয়ার 2025 এক্সারসাইজ কোন দেশের সঙ্গে অনুষ্ঠিত হয়েছিল? ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, ইন্ডিয়া, ফ্রান্স, ইন্ডিয়া, ইউনাইটেড কিংডম, ইন্ডিয়া, জাপান। উত্তর হবে ইন্ডিয়া, ফ্রান্স। অজয় ওরিয়ার এক্সারসাইজ অর্থাৎ ইন্ডিয়ান জয়েন্ট মিলিটারি, অর্থাৎ ইন্ডিয়ান আর্মি আর হচ্ছে ফ্রান্স আর্মি মিলে একসাথে অনুষ্ঠিত করে প্রতি বছর জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ। এটা কততম হচ্ছে? 8 এডিশন, অর্থাৎ 8 জন। কোন রেঞ্জে অনুষ্ঠিত? রাজস্থান। বিশেষ করে যারা এনটিপিসির জন্য প্রিপারেশন হচ্ছে তারা এই কোয়েশ্চেনটা পড়বে যে মহাজন ফিল্ড ফায়ারিং রেঞ্জার রাজস্থান। কারণ এনটিপিসিতে কী দেয় ওরা, যে কোন জায়গায় অনুষ্ঠিত হয়েছিল। আজাই ওরা তো দেয়, প্লাস তার সাথে কোয়েশ্চেন দিয়ে যায় কোন জায়গায়, মানে কোন রাজ্যে অনুষ্ঠিত হয়েছিল। তো মিলিটারি এক্সারসাইজ এনটিপিসিতে খুব এসছে, আগের বার আমিও দিয়েছিলাম, কিন্তু আমি পেয়েছিলাম, আমার শিফটে একটা ছিল, ঠিক আছে।
চলো আমরা দেখি যে পরের কোয়েশ্চেন হচ্ছে হোয়ার ওয়াজ দ্য ফাউন্ডেশনাল স্টোন লেড ইন্ডিয়াস ফার্স্ট ড্রোন সিটি, অর্থাৎ ভারতের প্রথম যে ড্রোনের শহর কোনটাকে তৈরি করার কথা ঘোষণা করেছে, সেটা হচ্ছে ওরাভাকাল, হায়দ্রাবাদ, বেঙ্গালুরু, পুনে। সেটা হচ্ছে ওরাভাকাল। ওরাভাকালটা কোথায়? সেটা হচ্ছে কুর্নুল ডিস্ট্রিক্ট। কুর্নুল ডিস্ট্রিক্ট কোথায় তোমাদের যদি বলি, সেটা হচ্ছে সাউথ ইন্ডিয়ায়, অর্থাৎ অন্ধ্রপ্রদেশের কুর্নুল ডিস্ট্রিক্ট। ইউনিয়ন মিনিস্টার কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি পীযূষ গোয়েল সাহেব যে এখানে ইনাগুরেশন করলে ফাউন্ডেশন স্টোন আছে, এটা ইন্ডিয়াস ফার্স্ট ড্রোন সিটি, একটা ড্রোনের শহর, সেটা ওরাভাকাল। তোমরা জানো অন্ধ্রপ্রদেশের যে চিফ মিনিস্টার চন্দ্রবাবু নাইডু, তিনি খুবই অ্যাজ এ বিজনেসম্যান আইডিয়া লো, যার কারণে সেই রাজ্যে রিসেন্টলি প্রায় 3 লাখ কোটি টাকা টোটাল ইনভেস্টমেন্ট হয়েছে। যেখানে আমাদের রাজ্যে ইনভেস্টমেন্ট জিরো, সেখানে অন্যান্য রাজ্যের না, অন্ধ্রপ্রদেশ কারণ 20 বছরের মধ্যে দেখবে হিউজ জায়গায় নিয়ে যাবে। তাদের একটা ভিশনারি লিডারশিপ, খুবই ভালো লোক, এবং সেটা এনডিএ সরকার রয়েছে। এইটাও মনে রাখবে, 2024 ইলেকশনে সেখানে জিতেছিল। পরের কোয়েশ্চেন হচ্ছে আমাদের যে গারুড 2025 বাইল্যাটারাল এয়ার এক্সারসাইজ কোন দেশের সঙ্গে করেছিল? ইন্ডিয়া, ফ্রান্স, ইন্ডিয়া, জাপান, ইন্ডিয়া, ইউনাইটেড স্টেট, ইন্ডিয়া, অস্ট্রেলিয়া। গারুড 2025 সেটা হচ্ছে ইন্ডিয়া আর হচ্ছে শ্রীলঙ্কা। এই ফ্রান্স, ইন্ডিয়া আর হচ্ছে ফ্রান্স। কততম এডিশন? 8 এডিশন, আটতম এডিশন। বাইল্যাটারাল এয়ার এক্সারসাইজের কথা বলা হলো এয়ারবেস 118 মন্টি মার্সান, ফ্রান্স। কোথায় অনুষ্ঠিত হয়েছিল? ফ্রান্সে। তোমাদেরকে একটা কোশ্চেন, একটা যে ইনফরমেশান দিয়ে রাখি যে ইন্ডিয়া আর ফ্রান্সের মধ্যে টোটাল 3টে এক্সারসাইজ হয়। কী কী? শক্তি, বরুণা যেটা নেভি, অর্থাৎ শক্তি বললাম, বরুণা, গরুড। গরুড হচ্ছে এয়ারফোর্স। গরুড তোমাদের যেহেতু বলতে ইন্ডিয়ান যে এয়ারফোর্সের যে কমান্ডো, স্পেশাল কমান্ডোর নাম কি? গরুড কমান্ডো। সেটা মনে রাখবে, কারণ এই কোয়েশ্চেনটাও দেয় না, তোমার জানা দরকার এটা যে আজ ভারতীয় হিসেবে। পরের কোয়েশ্চেন হচ্ছে নিওমা এয়ারবেস। নিওমা এয়ারবেস, এয়ারবেস মানে হচ্ছে যেখানে যে জাহাজ উঠবে নামবে, সেই এয়ারবেস কোথায় অবস্থান করছে? হুইচ স্টেট অর ইউটি? গুজরাট, ওয়েস্ট বেঙ্গল, লাদাখ, জম্মু কাশ্মীর। এটা হচ্ছে লাদাখে অবস্থান করছে। কোথায়? নিওমা এয়ারবেস, ইন্ডিয়াস নিউয়েস্ট অ্যান্ড হাইয়েস্ট ফাইটার এয়ারবেস, অর্থাৎ ভারতের নতুন এবং হাইয়েস্ট, অর্থাৎ লাদাখে সব থেকে বড় জায়গায় অবস্থান করছে এই যে নিওমা এয়ারবেস। নিওমা এয়ারবেস লাদাখে। কে কনস্ট্রাকশন করছে? অবভিয়াসলি যদি বর্ডার এরিয়ায় কোনো কাজ হয় সেটা মনে রাখবে তোমরা। এটা তৈরি করে পুরোপুরিভাবে বিআর, অর্থাৎ বর্ডার রোড অর্গানাইজেশনের পুরোপুরিভাবে এটা রয়েছে। রিসেন্টলি ইনাগুরেটেড করেছে চিফ অফ এয়ার স্পেস। তোমরা এই যে এইখানে যে ছবি আছে, এই ছবিতে তোমরা দেখতে পাচ্ছ যে ইন্ডিয়া চায়না বর্ডার, সেই জায়গায় যেখানে নিউমা এয়ারবেস প্লেনের ছবি দিয়েছি, ওই জায়গায় হচ্ছে নিউমা এয়ারবেসটা রয়েছে এলএসি বরাবর, অর্থাৎ ইন্ডিয়া, এলএসি মানে চায়না আমাদের যে ভূমি, এটা দখল করে রেখেছে। চলো আমরা পরের কোয়েশ্চেন দেখি, যে নোবেল প্রাইজ রিলেটেড কোয়েশ্চেন। হু উইল বি অ্যাওয়ার্ডেড দ্য নোবেল প্রাইজ ইন মেডিসিন 2025, অর্থাৎ 2025 নোবেল প্রাইজ কে পেয়েছিল? ম্যারি ই ব্রুকানো, ফ্রেড র্যামডেসেল, সাইমন সাগাকাসি, অল অফ দিস। উত্তর হবে অল অফ দিস। তাহলে এখানে যে মেডিসিন অ্যাওয়ার্ড, নোবেল প্রাইজ, এই কোশ্চেনগুলো অনেক সময় দেয়, কারণ 2016-তে আমরা দেখেছি যে তুমি যদি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখো, সেখানে নোবেল প্রাইজ রিলেটেড কোশ্চেন দিয়েছে। পিস নোবেল প্রাইজ কে পেয়েছিল? মাসাদো ব্রাজি, ভেনেজুয়েলার যে অপোজিশন লিডার, তাকে দেওয়া হয়েছিল। তো এখানে ম্যারি ই ব্রাঙ্কাউ আমেরিকান বায়োলজিস্ট, ফ্রেড র্যামডেসেল আমেরিকান বায়োলজিস্ট, আর হচ্ছে সাইমন সাগাকাসি জাপানিজ বায়োলজিস্ট। তাদের যে মেন ইনভেনশন ছিল কনসার্নিং ইমিউনো টলারেন্স, অর্থাৎ যে কীভাবে প্রতিরোধ ক্ষমতা বেশি করে বাড়ানো যাবে সেটার উপর রিসার্চ করার কারণে তাদেরকে এই যে অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছে কিসের? মেডিসিনে। পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে হু হ্যাজ বিল্ড দ্য ওয়ার্ল্ড হাইয়েস্ট মোটরওয়েল রোড 19,400 ফিট অ্যাট মিগলা পাস ইন ইস্টার্ন লাদাখ। প্রথমত এখান থেকে কোয়েশ্চেন দেওয়া হচ্ছে মিগলা পাস কোন রাজ্যে অবস্থান করেছে? যদি তোমাদের কোশ্চেন হয় তোমরা কী বলবে? সেটা হচ্ছে লাদাখে। পরের কোশ্চেন হচ্ছে হু হ্যাজ বিল্ড, অর্থাৎ কে তৈরি করেছে এই রাস্তা? সেটা হচ্ছে বিআরও, এটা বর্ডার রোড অর্গানাইজেশন। তোমাদেরকে আমি আগে বললাম যে যদি বর্ডার এরিয়ায় কোনো কাজ হয়, তুমি দেখবে ইন্ডিয়া বাংলাদেশ, ইন্ডিয়া পাকিস্তান, বা বিশেষ করে নর্থ ইস্ট, অর্থাৎ ইন্ডিয়া চায়না বর্ডারে পুরো কাজ করে থাকে ইন্ডিয়া বিআরও, ওটা বর্ডার রোড অর্গানাইজেশন, আলাদাভাবে নিয়োগ হয়। এটা ইন্ডিয়ান আর্মির মধ্যে একটা পার্ট পড়ছে। কত সালে তৈরি করা হয়েছিল? 1962 সালে, যার হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লি। দ্য রোড সারপাস আর্লিয়ার উমিংলা পাস রেকর্ডের 19,400। পরবর্তীকালে সেটা হচ্ছে মিগলা পাস। মিগলা পাসটা অনেক সময় কোশ্চেন দেয়, এই কোশ্চেনটাকে স্টার মার্ক দিয়ে রাখবে যে পাঁচগুলো পড়বে, পাঁচগুলো কোন রাজ্য হয়।
চলো আমরা দেখি আমাদের পরের কোশ্চেন কি। পরের কোশ্চেন হচ্ছে হু অ্যাপ্রুভ দ্য এস্টাবলিশমেন্ট অফ দ্য নামো সেমিকন্ডাক্টর ল্যাবরেটরি অ্যাট আইআইটি ভুবনেশ্বর, অর্থাৎ নরেন্দ্র মোদী সেমিকন্ডাক্টর ল্যাবরেটরি, যেখানে ল্যাবরেটরি মানে হচ্ছে যে অনুসন্ধান করা হবে অর্থাৎ পরীক্ষা করা হবে, সেটা যে কে তৈরি করেছিল? অশ্বিনী বৈষ্ণব। তোমরা জানো অশ্বিনী বৈষ্ণব হচ্ছে উড়িষ্যার এমপি অর্থাৎ রাজ্যসভার এমপি, এবং বর্তমানে যদি তোমাদের কোয়েশ্চেন থাকে যে হু ইজ দ্য ইন্ডিয়ান রেলওয়ে মিনিস্টার, বিশেষ করে যারা রেলের প্রিপারেশন হিসেবে তারা এই কোয়েশ্চেনটাকে জানবে তোমরা। ইন্ডিয়ান রেলের যে মিনিস্টার নাম কি? অশ্বিনী বৈষ্ণব। আর অশ্বিনী বৈষ্ণবকে কী করা হয়েছে? তিনি কী করেছেন, তার যে এমপি যে ল্যান্ড যে ফান্ডের যে টাকা দিয়ে তিনি কী করেছে, একটা যে ল্যাবরেটরি তৈরি করেছে কোথায়? আইআইটি ভুবনেশ্বরে। এমপি ল্যান্ড স্কিম কত সালে পাস করা হয়েছিল বলো তো? 1992 সালে সম্ভবত, যেখানে কত হয়েছে, প্রতি বছরে 5 কোটি টাকা করে দেওয়া হবে মেম্বার অফ পার্লামেন্টের নিজের এলাকার ছোটোখাটো সমস্যা যেগুলো আছে সেগুলো ঠিক করার জন্য। চলো আমরা দেখি আমাদের পরের কোয়েশ্চেন কি। রিসেন্টলি which organization has been recognized RBI as a first self-regulatory organization for the NBFC sector, অর্থাৎ নন ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল সেক্টরে আরবিআই কাকে ফার্স্ট সেলফ রেগুলেটরি অর্থাৎ নিজস্বভাবে কাজ করার পারমিশন দিয়েছে? সেটা হচ্ছে ফাইন্যান্স ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট কাউন্সিল, ফাইন্যান্স FIDSC, ফাইনাল ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট কাউন্সিলকে আরবিআই দ্য ফার্স্ট রেগুলেটরি অর্গানাইজেশন হিসাবে ডিক্লেয়ার করেছে। এনবি হচ্ছে নন ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, হচ্ছে ব্যাঙ্ক। তোমরা যে ছোটো ছোটো মাইক্রো ফাইন্যান্সগুলো দেখতে পাও সেগুলোকে বলা হয় এনবিএফসি, অর্থাৎ ব্যাংকের পরবর্তী ধাপে হচ্ছে থাকে এনবিএফসি। মানুষকে যেগুলো ছোটোখাটো যে লোন যেগুলো এনবিএফসির মধ্যে দিয়ে থাকে, যেমন হচ্ছে প্রথমে বন্ধন ব্যাঙ্ক একটা এনবিএফসি ছিল, পরবর্তীকালে সেটা একটা বড় ব্যাঙ্ক হিসাবে রয়েছে। তোমরা যে সমস্ত গুগল পে ফোনপেতে যে টাকাগুলো লোন হিসেবে পাওয়া অ্যাজ এ লোন, সেগুলো হচ্ছে এনবিএফসি, সেগুলো হচ্ছে সরকার ঘোষণা করেছে। পরের কোশ্চেন হচ্ছে, চলো আমরা দেখি পরের কোশ্চেন কি আমাদের। সেটা হচ্ছে হুইচ কান্ট্রি হ্যাজ লঞ্চ সাউথ এশিয়াস ফার্স্ট কোরাল ক্রায়ো ব্যাঙ্ক, অর্থাৎ দক্ষিণ পূর্ব এশিয়ার প্রথম কোরাল ক্রায়ো ব্যাঙ্ক কোন দেশে হয়েছে? এটা হচ্ছে ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, ফিলিপিন্স, মালয়েশিয়া। উত্তর হবে ফিলিপিন্স। ফিলিপিন্স হ্যাজ লঞ্চ দ্য সাউথ এশিয়ার ফার্স্ট কোরাল লেবে cryo bank, a major step to protect marine biodiversity. Cryo bank is a scientific facility that frees store coral reef, or অর্থাৎ কোরাল হচ্ছে যে ম্যারিন যে বায়োডাইভার্সিটি প্রোটেকশনের ক্ষেত্রে কোরাল র্যাঙ্কের সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ফিলিপিন্স হচ্ছে সাউথ ওয়েস্ট অর্থাৎ চায়নার সঙ্গে বিরোধ রয়েছে, যাকে তোমাদেরকে আমি একটা কোশ্চেন করেছি। ইন্ডিয়া রিসেন্টলি যে ব্রহ্মোস যে মিসাইল ডিল কোন দেশের সাথে করেছে? সেটা হচ্ছে ফিলিপিন্সে কিসের হেডকোয়ার্টার রয়েছে বলো তো? ফিলিপিন্সে রয়েছে যে ইন্টারন্যাশনাল যে এগ্রিকালচার অর্থাৎ ফুডের হেডকোয়ার্টার রয়েছে ম্যানিলা। এডিবির হেডকোয়ার্টার রয়েছে এডিবি, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক, সেটা হচ্ছে ফিলিপিন্সের। পরবর্তী কোশ্চেন হচ্ছে ইন্ডিয়ান এয়ারফোর্সকে নিয়ে। সেই কোশ্চেনটা হচ্ছে হুইচ ডেট দ্য ইন্ডিয়ান এয়ারফোর্স সেলিব্রেটেড অ্যাট এভরি ইয়ার, অর্থাৎ ইন্ডিয়ান এয়ারফোর্সের যে ডেট কবে সালে তৈরি হয়েছিল, সেটা হচ্ছে ইন্ডিয়ান এয়ারফোর্সের যে ডেট তৈরি হয়েছিল যে 8ই অক্টোবর 1932 সালে। হুইচ ডেট দ্য ইন্ডিয়ান এয়ারফোর্স সেলিব্রেটেড এভরি ইয়ার? 8ই অক্টোবর 1932 সালে এয়ারফোর্স ডে। রয়্যাল ইন্ডিয়ান এয়ারফোর্স হেডকোয়ার্টার হচ্ছে ইন্ডিকেটেড ডিফেন্স হেডকোয়ার্টার, মিনিস্ট্রি অফ ডিফেন্স। নিউ মোটো হচ্ছে মিনিস্ট্রি অফ ডিফেন্সের মধ্যে পড়ছে ইন্ডিয়ান এয়ারফোর্স। প্রতি বছরে নয়, এই বছরে 8ই অক্টোবর এয়ারফোর্স ডে। এখান থেকে সবথেকে গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন বলো তো, ইন্ডিয়ান এয়ারফোর্সের চিফ অফ এয়ার স্টাফ কে রয়েছে? এয়ার চিফ মার্শাল আমার প্রিত সিং, হিজ বিলং টু পাঞ্জাব থেকে বিলং করছে। এবং ইন্ডিয়ান এয়ারফোর্সের যে স্পেশাল কমান্ডোর নাম যদি তোমাকে বলে কী বলবে তো? গরুড কমান্ডো। তোমরা যারা ফাইটার সিনেমা দেখেছো, যে ফাইটার সিনেমাতে দেখবে যে লাস্টে যখন ইন্ডিয়ান এয়ারফোর্সের যে কমান্ডোটা নামবে সেটা হচ্ছে গরুড কমান্ডো। ইন্ডিয়ান আর্মির কমান্ডো হচ্ছে প্যারা কমান্ডো, আর হচ্ছে ইন্ডিয়ান নেভির স্পেশাল অপারেশন করে মার্কোস ম্যারিন কমান্ডো নামে পরিচিত। পরের কোশ্চেন হচ্ছে বলো, হোয়ার ওয়াজ এশিয়াস লার্জেস্ট রেল অপারেশন কমান্ড সেন্টার আনভেল্ড, অর্থাৎ তৈরি করা হয়েছিল? সেটা হচ্ছে এশিয়ার লার্জেস্ট রেল কর্পোরেশন অফ কমান্ড সেন্টার ওয়াজ আনভেল্ড সাবরমতি, গুজরাট, অর্থাৎ গুজরাটে তৈরি করেছে। জামনগর, সাবরমতি, ভাদোদরা, সুরাট। এটা হবে সাবরমতি কোথায়? গুজরাটে। ইট উইথ 72-meter আনভেল ভিডিও ওয়াল ফর রিয়েল টাইম মনিটরিং অ্যান্ড ট্রেন পজিশনিং, ট্র্যাক কন্ডিশন অ্যান্ড সেফটি অপারেশন, অর্থাৎ রেলে যাতে আরও বেশি পরিমাণে সেফটি কথা, সেই জন্য গিয়েছে এশিয়ার মধ্যে সবথেকে বড় যে রেল অপারেশন কমান্ড সেন্টার এক জায়গা থেকে সেটা পুরোপুরিভাবে কমান্ড করা হবে। তোমাদেরকে যদি বলি ওয়েস্টার্ন ডেডিকেটেড ফ্রেট করিডর, এটা হরিয়ানার মধ্যে, হরিয়ানা, রাজস্থান, গুজরাট, মহারাষ্ট্রের উপর দিয়ে যেতে, সেটাকে পুরোপুরিভাবে এটা কন্ট্রোল করে থাকবে।
কন্ট্রোল করে থাকবে। ডিএফসি সাইলের হেডকোয়ার্টার কোথায়? নিউ দিল্লি। কত সালে তৈরি করা হয়েছিল? 2006 সালে ডিএফসি সাইল তৈরি করা হয়েছে। চলো আমরা দেখি আমাদের পরে কোয়েশ্চেন, যেটা হুইচ ন্যাশনাল পার্ক উইল ইন্ডিয়াস ফার্স্ট এআই পাওয়ার্ড নেচার এক্সপিরিয়েন্স সেন্টার টু এস্টাবলিশ। হুইচ ন্যাশনাল পার্ক উইল ইন্ডিয়াস ফার্স্ট এআই এনাবেল নেচার এক্সপিরিয়েন্স সেন্টার বি এস্টাবলিশ? বেটলা ন্যাশনাল পার্ক, জিম করবেট ন্যাশনাল পার্ক, কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক, বান্ধবঘাট ন্যাশনাল পার্ক। এটার উত্তর হবে বেটলা ন্যাশনাল পার্ক। বেটলা ন্যাশনাল পার্ক কোথায়? ফার্স্ট এআই আনবে। তোমাদের কাছে ন্যাশনাল পার্ক এটা এআই আনবে। এই কোয়েশ্চেনটা আমার শিফটে দিয়েছিল এনটিপিসি আন্ডার গ্রাজুয়েটে কারেন্ট অ্যাফেয়ার্স। সেই কোয়েশ্চেনটা তোমাদের করালাম, এটা পরবর্তী বছরের জন্য ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে বেটলা ন্যাশনাল পার্ক। বেটলা ন্যাশনাল পার্কটা কোথায় বলো তো? তোমাদের কাছে কিন্তু কোথায়? সেটা হচ্ছে ঝাড়খণ্ডে। ঝাড়খণ্ডে। যদি বলা হয় জিম করবেট ন্যাশনাল পার্ক, ওটা এই কোয়েশ্চেনটা মানে ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, সেটা আসে জিম করবেট, সেটা হচ্ছে উত্তরাখণ্ডে। উত্তরাখণ্ডে। পরবর্তী কোয়েশ্চেন, কাজিরঙ্গা আসামে, বান্ধবঘাট আছে কর্ণাটকে। কাজিরঙ্গা আসাম, বান্ধবঘাট আছে কর্ণাটকে। অর্থাৎ বর্তমানে এআই টেকনোলজি ইউজ করা হয়েছে কিসের? যে যেসব ন্যাশনাল পার্কগুলো প্রপার ম্যানেজমেন্ট এবং যে সমস্ত বন্যপ্রাণী রয়েছে তাদের সুবিধার জন্য। পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে হুইচ স্টেট হ্যাজ লঞ্চ ইন্ডিয়াস ফার্স্ট ইন্স্যুরেন্স স্কিম ফর expertise. Expertise সেটা হচ্ছে কেরালা। কেরালা হ্যাজ দ্য লঞ্চ ইন্ডিয়াস ফার্স্ট ইন্স্যুরেন্স স্কিম স্পেশালি ফর এক্সপার্টিস। দিস স্কিম প্রোভাইডস হেলথ কভারেজ আপ টু 5 লাখ, 5 লাখ টাকা পর্যন্ত এতে দেওয়া হবে। অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্স দেওয়া হবে এটাতে। কেরালাটিস যারা কেরালার যে রেসিডেন্ট তাদের ক্ষেত্রে এটা দেওয়া হবে। দ্য এক্সপার্টিস অবটেন শর্টেন দ্য এক্সপার্ট পার্সন রিসাইড আউটসাইড দেয়ার নেটিভ কান্ট্রি। অর্থাৎ বা দেশের বাইরে যে সমস্ত কেরালিয়ান যারা বলছে, কেরালার মানুষ যারা দেশের বাইরে গেছে তাদেরকে সরকারের তরফ থেকে সেখানে দেওয়া হবে। কেরালা হচ্ছে ভারতের, যদি তোমাকে একটা কোয়েশ্চেন হয় যে ভারতের যে সবথেকে বেশি শিক্ষিত মানুষ কত রয়েছে, কোন রাজ্যে অবস্থান, সেটা হচ্ছে কেরালা। কেরালার এডুকেশন রেট 93%, প্লাস সেকেন্ড হাইস্ট ফুললি লিটারেচার টেস্ট স্টেট। দ্য নিউ স্টার্ট ট্রিটি ক্রিয়েটেড ইন ডিসকাশন বিটুইন হুইচ টু কান্ট্রি। অর্থাৎ নিউ স্টার্ট ট্রিটি, অর্থাৎ নিউ স্টার্ট ট্রিটি সেটা ইন্ডিয়া আর হচ্ছে কার মধ্যে হয়েছে বলো তো? রাশিয়ার মধ্যে। ইন্ডিয়া আর রাশিয়ার মধ্যে অনুষ্ঠিত হয়েছে নিউ স্টার্ট ট্রিটি ইন ডিসকাশন ইন বিটুইন হুইচ টু কান্ট্রিজ? ইন্ডিয়া এবং ইউএসএ এবং রাশিয়া। ইন্ডিয়া ইউএসএ না, সরি, ইউএসএ এবং রাশিয়া। দিস ট্রিটি কিসের জন্য হয়েছে? বিশেষ করে নিউক্লিয়ার, যে দুই দেশ একে অপরের মধ্যে কী হবে, তাদের কাছে যে নিউক্লিয়ার যে আর্সেনাল কতগুলো রয়েছে, প্লাস তাদের প্রতি বছর যে আপডেট নিউক্লিয়ারের সেটা একে অপরকে দেবে মিউচুয়াল কোঅপারেশন হিসেবে। এবং অফেন্সিভ আর্মস অলসো নোন এজ এ নিউ স্টার্ট ট্রিটি। নিউ স্টার্ট ট্রিটি। ইউএসএর বর্তমানে যে প্রেসিডেন্টকে, ডোনাল্ড ট্রাম্প, কততম প্রেসিডেন্ট? 50তম। এই কোয়েশ্চেনটা আমার কোয়েশ্চেন এসেছিলো, কততম প্রেসিডেন্ট? 50তম। কোন পার্টি থেকে হয়? রিপাবলিকান পার্টি থেকে, মনে রাখবে, কারণ এই কোয়েশ্চেনটা DWBC 2021 দিয়েছিল। পরের কোয়েশ্চেন হচ্ছে হু লঞ্চ দ্য টাইগার আউটসাইড টাইগার রিজার্ভ ইনিশিয়েটিভ। অর্থাৎ টাইগার রিজার্ভের বাইরে টাইগার যে সংরক্ষণের যে ইনিশিয়েটিভ কে লঞ্চ করেছে? যদি তোমাদেরকে প্রশ্ন দেয় যে টাইগার রিজার্ভের বাইরে, আমরা ধরো একটা টাইগার রিজার্ভ আছে, টাইগার রিজার্ভের বাইরে যে টাইগারকে রক্ষা করতে হবে সেটার জন্য লঞ্চ করেছে মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট, ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ মিনিস্ট্রি। সেই মিনিস্ট্রি, এটাকে ভূপেন্দ্র, মিনিস্টারের কে রয়েছে? ভূপেন্দ্র যাদব লঞ্চ ফার্স্ট নিউ ন্যাশনাল প্রজেক্ট ফোকাস অন এন্ডেঞ্জার্ড স্পিসিস অ্যান্ড হিউম্যান। থিম ছিল হিউম্যান ওয়াইল্ড লাইফ কোএক্সিস্টেন্স celebration took place at IGNFA Dehradun and highlight India's commitment to sustainable wildlife conservation through innovation, collaboration and community participation. Community participation. তো তোমাদের কোনগুলো পরবর্তীকালে যে কতগুলো কোশ্চেন রয়েছে তার মধ্যে দেখো যে প্রজেক্ট ডলফিন, যদি প্রশ্ন, গভর্নমেন্ট কত সালে লঞ্চ করেছিল? 2021 সালে। কীভাবে? যে প্রজেক্ট ডলফিনের মাধ্যমে কী করা হয়েছিল, যে সমস্ত ভারতে যে অ্যাকোয়াটিক যে ডলফিন, বিশেষ করে গঙ্গা নদী, ব্রহ্মপুত্র এবং চম্বল নদীর মধ্যে দেখা যায়, সেগুলো সংরক্ষণের জন্য লঞ্চ করা হয়েছিল। পরবর্তীকালে লঞ্চ করা হয়েছিল প্রজেক্ট ঘরিয়াল, 1992 সালে তৈরি করে। ঘরিয়াল মানে যে কুমিরের এক ধরনের প্রজাতি, এটা মেনলি সেন্ট্রাল ইন্ডিয়া দেখা যায় সেটা। যার পরবর্তীকালে তৈরি করা হয়েছিল যে 5 নম্বর আছে টাইগার আউটসাইড টাইগার ইনিশিয়েটিভ। তোমাদেরকে যদি বলা প্রজেক্ট টাইগার কত সালে লঞ্চ করা হয়েছিল? টাইগার কনজারভেশনের জন্য 1973 সালে। প্রজেক্ট টাইগার। প্রজেক্ট এলিফ্যান্ট 1992 সালে। প্রজেক্ট এলিফ্যান্ট 1992 সালে। এই কোয়েশ্চেনটা মনে রাখবে যদি বলা হয় যে বান্ধবগড় ন্যাশনাল বা কানহা ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থান করেছে? কানহা ন্যাশনাল পার্ক।
এটা হচ্ছে মধ্যপ্রদেশ। আর কাজিরঙ্গা ন্যাশনাল পার্ক আসাম, কাজিরঙ্গা ন্যাশনাল পার্ক পশ্চিমবঙ্গে। যদি সুন্দরবন ন্যাশনাল পার্ক কোথায় বলো তো? পশ্চিমবঙ্গ। সুন্দরবন ন্যাশনাল পার্ক পশ্চিমবঙ্গে। ঠিক আছে বন্ধুরা, আজকে এই পর্যন্ত থাকলো। ভালো লাগলে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ, ধন্যবাদ।